স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, অর্থাৎ আমাদের মুখমণ্ডল, মুখগহ্বর এবং চোয়ালের রোগ, আঘাত এবং তার অস্ত্রোপচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর অর্ণব কুমার দে। ডাক্তারবাবু, আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, আমরা তো মানে ডেন্টিস্ট শুনেছি যারা দাঁতের চিকিৎসা করেন, কিন্তু ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলুন। এটা একটা আমরা ডেন্টাল সার্জারি, যেটা 5 বছর পড়াশোনা করি, তারপরে এটা একটা আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের এমডিএস পার্টের মধ্যে আছে, মানে স্পেশালাইজড সাবজেক্ট আর কি। তো এটার উপর আমরা 3 বছর পড়াশোনা করি। তো বেসিক্যালি এই ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি টার্মটা শুনতে একটু খটোমটো, কিন্তু যদি একটু আমরা ভেঙে বলি আর কি, ওরাল মানে হচ্ছে মুখগহ্বর, যেটা আমরা বুঝতেই পারছেন, আর ম্যাক্সিলোফেশিয়াল এটাকেও যদি একটু ভাঙাভাঙি করি, তাহলে ম্যাক্সিলো মানে আমাদের এখানে উপরের চোয়ালটাকে ম্যাক্সিলো বলা হয়, ফেশিয়াল মানে বুঝতে পারছেন মুখের পুরো পার্টটাকে বলা হয়। অর্থাৎ মুখগহ্বর এবং ফেশিয়াল বা ম্যাক্সিলো বা উপরের চোয়াল নিয়ে পুরো যে ব্যাপারটা ঘটছে, সেটা হচ্ছে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। তো এই পুরো পার্টটা কিছুটা এক্সটেন্ডেড হয় নেকের দিকেও, গলার দিকেও। আমরা কিছু যদি আমরা গলাদের বিশেষ কিছু ডিজিজ বা টিউমার এইসব কিছু জাতীয় এতেও আমরা ট্রিটমেন্ট করে থাকি। তো যদি সহজ ভাষায় বলতে পারি, তাহলে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল মানে মুখ এবং মুখগহ্বর, মুখগহ্বরের বাইরে ফেশিয়াল পার্টের যে কোনো প্রবলেম, ধরুন ফ্র্যাকচার বা টুকটাক বিনাইন ডিজিজ, ম্যালিগন্যান্ট ডিজিজ, সেগুলো নিয়ে চিকিৎসা করে আমাদের ফার্টার্নিটির মধ্যে পড়ে আর কি। আচ্ছা, তার মানে মুখগহ্বর, মুখমণ্ডল, তার সঙ্গে চোয়াল, কিছুটা বলছেন ঘাড় বা গলার পার্ট, এই পার্টগুলো আপনাদের আমাদের মধ্যে পড়ে, ফিল্ডের মধ্যে পড়ে। এগুলো বিভিন্ন ধরনের স্পেশালাইজ যে চিকিৎসাগুলো হয়, সেগুলো আমরাই বেসিক্যালি করি। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে এগুলোতে কি ধরনের সমস্যা সাধারণত হয়ে থাকে। বিভিন্ন ধরনের, ধরুন যদি প্রথম থেকে শুরু করি, তাহলে চোয়ালের সিস টিউমার, ঠিক আছে। ধরুন ওপরের চোয়ালকে আমরা বেসিক্যালি ম্যাক্সিলা বলি, নিচের চোয়ালকে আমরা ম্যান্ডিবেল বলি। তো ওপরের চোয়াল, নিচের চোয়ালে বিভিন্ন ধরনের সিস টিউমার বা জ টিউমার যেগুলো আমরা বলি, এইগুলো নিয়ে আমরা চিকিৎসা করি, ঠিক আছে। সেরকম সিস্ট এবং টিউমারে বিভিন্ন ধরনের চিকিৎসা হয়। এছাড়া এরপরে যদি ম্যালিগন্যান্সির দিকে আসতে চাই, তখন ওরাল ক্যান্সার, সেটাও আমাদের চিকিৎসার অধীনের মধ্যে পড়ে। সেখানে অনেক সময় যে ট্রিটমেন্টগুলো হয় ওরাল ক্যান্সার, সেগুলো আমরা ট্রিটমেন্ট করি, ঠিক আছে। এছাড়া চোয়ালের ফ্র্যাকচার, অনেক সময় কি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা নিজের মধ্যে ইন্টারপার্সোনাল ভায়োলেন্স কখনো দেখা গেলো বাড়ির মধ্যে, সেই সব ক্ষেত্রেও দেখা যায় মুখের চোয়ালের ফ্র্যাকচার হচ্ছে, সেই ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করি। প্রপার দাঁতের কামড় বসিয়ে সেই ফ্র্যাকচার ট্রিটমেন্ট করা, সেগুলো আমার দিক থেকেই আসে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন আরো প্রবলেম এর সাবক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন ধরো টিএম, যে একটা স্পেশাল আমাদের জয়েন্ট, সেই জয়েন্টে কিছু প্রবলেম হলো, সেইখানে কিছু ট্রিটমেন্ট, সেগুলো আমাদের মধ্যে পড়ছে, ঠিক আছে। টুকটাক কিংবা ফেশিয়াল এস্থেটিক পার্ট অনেক সময় এস্থেটিক ডার্মাটোলজিস্টরাও করে, সেখানে এখন দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরাও সেই ফেশিয়াল এস্থেটিক পার্টটা করছি। ফেস লিফট করা, বোটক্স করা, ফিলার্স করা, এগুলো আমাদের ট্রিটমেন্টের অধীনের মধ্যে আজকাল চলে এসছে। আচ্ছা আচ্ছা, এবার একটু আসি, আপনি যেটা বলছিলেন যে অনেক সময় মানে ওরাল ক্যান্সারের ব্যাপারটাও আপনারা তো দেখছেন। হ্যাঁ। তো ওরাল ক্যান্সার তো ধরুন হলে যদি মুখের কোনো পোর্শন মানে অংশ বিশেষত চোয়ালের হাড় বা ধরুন দাঁতের এখান থেকে আমরা অনেক সময় ছবিতে বাড়িতে দেখি টিউমার বাদ দিতে হচ্ছে বা ক্যান্সারটা বাদ দিতে হচ্ছে এবং বেশ একটা ডিফর্মিটি হচ্ছে। হ্যাঁ। তাহলে সেইটাকে মানে সেটাও আজকাল অনেকটা আমরা এগিয়ে এসেছি, ঠিক আছে। আগে আমরা শুধু হয়তো ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি মানে শুধু আমরা রিসেকশন বা কেটে বাদ দিয়ে দিলাম জায়গাটা, ঠিক আছে, সেটা তৈরি করার ব্যাপারটা হয়তো অনেকটা প্লাস্টিক সার্জনের পড়তো। কিন্তু আজকাল আমরাও বিভিন্ন ভাবে, ধরুন ডিস্টেন্স জায়গা থেকে, মানে শুধু পায়ে, ঠিক আছে, হাত থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা মাংস নিয়ে সেটা এই গলার শিরা ধমনির সাথে জোড়া লাগিয়ে সেই জায়গাটা স্পেশাল ভাবে তৈরি করতে পারি, এবং এই সার্জারিগুলো প্রচন্ড তাড়াতাড়ি আমরা করতে পারছি। আগে ধরুন বিভিন্ন সার্জারি এগুলো টাইম লাগতো 12 থেকে 14 ঘন্টা একটা অপারেশন লাগতো। সেখানে অপারেশনের টাইম, পেশেন্টের এক্সপেন্স কিংবা পেশেন্টের মরবিডিটি, এই তিনটে পার্টও পেশেন্টের জেনারেলি বেড়ে যেত। কিন্তু আজকাল এত দ্রুত আমরা অপারেশন করে দেওয়ার জন্য সেই তিনটেই কিন্তু অনেকটা কমে গেছে। এক তো আমাদের এফিকেসি, ঠিক আছে, একটা টাইম খুব তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারি, তার জন্য পেশেন্টের এক্সপেন্সটা অনেকটা কমে যাচ্ছে, হসপিটাল স্টেও কমে যাচ্ছে। এর জন্য আমরা মাইক্রোভাস্কুলার সার্জারি নিয়ে এসেছি, সেইটা যেটা আপনাকে বলছিলাম, কিংবা হাতে কিংবা পায়ের হাড়, সেটা নিয়ে স্পেশাল যেখানটা আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি ওরাল ক্যান্সারের জন্য, সেটা আমরা বিভিন্ন তৈরি করতে পারি, ঠিক আছে। এটা খুব আমরা স্পেশালিটি আমরা এতদিন ধরে
স্বাস্থ্যসাথী স্কিমের মাধ্যমে করে এসেছিলাম। এখন সামনে আয়ুষ্মান ভারত স্কিম আসছে গভর্নমেন্টের তরফ থেকে, সেই স্কিমের আন্ডারে আমরা খুব গরিব পেশেন্টকে হুম। একদম বিনামূল্যে সেই অপারেশনটা আমরা করে দিতে সক্ষম হতে পারছি। আচ্ছা হুম আচ্ছা। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞেস করি, জিভ, হুম আমাদের জিহ্বা যেটা, হুম হুম এটাও কি এই ওরাল অ্যান্ড ওরাল ম্যাক্সিলোফেশিয়াল ক্যান্সার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যদি কিছু না বিভিন্ন সাবসাইটস দেখি ওরাল ম্যাক্সিলোফেশিয়ালের ক্ষেত্রে, মেনলি ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি ওটা ভাগ করি, অনেক সময় বিভিন্ন সাবসাইটে ধরুন নিচের চোয়াল একটা পড়ছে, হুম নিচের লিপ একটা পড়ছে, ঠিক আছে, ওপরের তালু একটা পড়ছে, জিভ একটা পড়ছে, গলার পেছনের দিকের অংশ একটা পড়ছে, এগুলো পুরোটাই কিন্তু আমাদের অংশের মধ্যে পড়ছে। এর বিভিন্ন ধরনের ক্যান্সার যে অপারেশনগুলো হয় সেগুলো কিন্তু আমরাই করে থাকি বিশেষত। তো এইগুলো বিভিন্ন কারণে হচ্ছে, মানে এখন যদি দেখেন ওরাল ক্যান্সার কিন্তু মেনি পপুলেশনের মধ্যে ছড়িয়ে গেছে। মেনলি হচ্ছে পান, বিড়ি, গুটখা, খৈনি, অ্যালকোহল, সিগারেট, এইগুলো কিন্তু মেইন কারণ যেগুলোর জন্য ওরাল ক্যান্সার কিন্তু দিন দিন আমাদের দেশের মধ্যে বেড়ে চলছে। তো এই যদি বাড়তে থাকে সেরকম পেশেন্টও কিন্তু, মানে এই ওরাল হ্যাবিট চিউয়ার যারা যারা ওর মুখে তামাক সেবন করছেন তাদেরও নাম্বার কিন্তু অনেক বাড়ছে। সেজন্য আমরা ফ্রিকোয়েন্টলি এই ধরনের পেশেন্ট খুব তাড়াতাড়ি পাচ্ছি। আর এগুলো অনেক সময় আর্লি ডিটেকশন থেকে মানুষ কিন্তু সরে যায়, মানে বুঝতে পারে যে মুখের মধ্যে একটা ঘা হয়েছে। সাপোজ একটি ঘা ধরুন 3 সপ্তাহ ধরে কোনোভাবে সারছে না, ইনিশিয়ালি আপনি হয়তো সেটা অ্যাভয়েড করে চলে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে এই ঘাগুলি পরবর্তীকালে কিন্তু ম্যালিগনেন্সিতে ট্রান্সফর্ম করে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক সময় দেখা যায় এরকমই যে মুখের মধ্যে একটা ছোট ঘা হয়েছে, ধর মাসখানেকের মধ্যে সেটা হয়তো মুখের বাইরে চলে এলো, মুখের বাইরে একটা ছোট্ট হয়তো স্পট দেখতে পাওয়া গেল, এরকম পুঁজের থলির মতো বেরিয়ে এসছে। সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ওরাল ক্যান্সারের জন্য হতে পারে, যে মুখের মধ্যে শুরু হয়েছে সেটা আস্তে আস্তে মুখের বাইরে চামড়ায় চলে এলো। এবার এটা ছড়ায় আরো কিভাবে, গলার দিকে স্পেসিক্যালি এখানে যে গ্ল্যান্ডগুলো আছে, যেগুলো আমরা সার্ভাইকাল লিম্ফ নোড বলি, সেগুলোর মধ্যে লিম্ফোম্যাটিক চ্যানেলের মাধ্যমে ওগুলোকে ছড়িয়ে পড়ে। ছড়ানোর পরে কিন্তু আমরা অপারেশনের সময় গলার কিন্তু গ্ল্যান্ডও কিন্তু বাদ দিতে হয়। তো আমাদের এই ওরাল ক্যান্সার সার্জারিটার মধ্যে 3টে পার্ট পড়ে যাচ্ছে শুধু সার্জারির মধ্যে। একটা হচ্ছে তো কেটে বাদ দেওয়া, মুখের যে পার্টটায় ক্যান্সারটা হয়েছে একটু বড় করে কেটে বাদ দেওয়া। তাছাড়া সেকেন্ড হচ্ছে গলার যে গ্ল্যান্ডগুলো ইনভলভ হয়েছে সেগুলো কেটে বাদ দেওয়া। থার্ড হচ্ছে আমরা যে কোনো ডিস্টেন্স সাইড থেকে হাত, পা, পায়ের নিচের অংশ থেকে যদি হাড় নিতে হয় হাড় নিয়ে বসিয়ে দেওয়া, পা থেকে প্রতিস্থাপন করা, কিংবা চামড়া নিয়ে হয় থাই থেকে নালে হাত থেকে সেই মাংসটি প্রতিস্থাপন করে আবার একটা আমরা চেষ্টা করি পেশেন্টের মুখমণ্ডল বা মুখের যে এস্থেটিক পার্টটা সেটা কোনোভাবে ফিরিয়ে আনা। এর সাথে এর পরবর্তীকালে তো পেশেন্টের ক্যান্সার হলে যেটা জানেন আরেক দুটো অপশন থাকে, কেমোথেরাপি, রেডিওথেরাপি। অ্যাকর্ডিং টু ওনার যে বায়োপসি রিপোর্ট আসছে সেরকম আমরা কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি সেরকম পরবর্তীকালে চালাতে হয় পেশেন্টের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইবার যেটা জানবো যে আপনি যেরকম বললেন যে ওরাল ক্যান্সারের ক্ষেত্রে হুম একটা রিকনস্ট্রাকশন হয়ে গেল, হ্যাঁ অপারেশন হলো, হুম তারপরে তার যে ডিফর্মিটি তৈরি হুম হয়েছে আপনার রিকনস্ট্রাক্ট করে দিলেন। হুম হুম কিন্তু এছাড়াও তো হুম কিছু মানে সাবধানতা অবলম্বন করার ব্যাপার, বা হুম একটা নতুন জিনিস প্রতিস্থাপন হলে হুম হুম খাওয়া দাওয়া, কথা হুম বলা, এগুলো তো থেরাপি, বা এইগুলোর ব্যাপারে কি বলবেন? স্পিচ এন্ড সোয়ালো, ঠিকই বলেছেন, স্পিচ এন্ড সোয়ালো থেরাপি এটা নতুন করে মানে এসছে আর কি, নতুন করে বলবো না, এটা আছে বেসিক্যালি যাদের বেসিক্যালি জিভে ক্যান্সার হয়, অনেকটা আচ্ছা। ধরুন জিভ কেটে বাদ দিতে হয়, কিংবা অনেক পেশেন্টের আছে পুরো জিভটাই কেটে বাদ দিতে হয়। পুরো জিভটা যখন আমরা দেখি পুরোটাই ক্যান্সার দ্বারা ও বাবা। ঢেকে নিয়েছে, সেখান থেকে হুম পুরো, তখন পেশেন্টের কিন্তু ইনিশিয়ালি হুম কথা বলা, গেলা এটা কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। হুম সেই ক্ষেত্রে আমরা স্পিচ এন্ড সোয়ালো থেরাপি যারা স্পেশালাইজড এটা করে তাদের কাছে হুম আমরা রেফার করে দিই। তো আস্তে আস্তে পেশেন্ট কিন্তু, বলবো না একদম আগের মতো কথা বলতে পারে, একটু অসারতা থাকে কথা বলে, কিন্তু অনেকটা ফিরে পেতে পারে কথা বলাতে। এছাড়া ধরুন যেটা আমাদের কশাস মেনটেন করতেই হয় সেটা হচ্ছে মুখের যেহেতু অপারেশন হয়, মুখের ভেতরে অপারেশন, মুখের ভেতরে অনেক সেলাই দেওয়া থাকে, সেক্ষেত্রে ইনিশিয়ালি পেশেন্ট কিন্তু মুখ দিয়ে খাওয়া দাওয়া করতে পারে না। স্পেশালি ধরুন সেক্ষেত্রে আমাদের নাকের মধ্যে নল পড়ানো থাকে, রাইলস টিউব বলি আমরা সেটা, সে রাইলস টিউবের মধ্যে দিয়ে কিন্তু পেশেন্টকে খাওয়াতে হয়। এই দুটো জিনিস কিন্তু আমাদের ইনিশিয়ালি মাথায় রাখতে হয়, যে মুখ দিয়ে যাতে ইনিশিয়ালি খাওয়া দাওয়া না করতে পারে। আর একটা যেটা হচ্ছে এয়ারওয়ে সিকিউর, অনেক সময় দেখা যায় যে মুখের মধ্যে কোনো অপারেশন করলে এয়ারওয়ে মানে নিঃশ্বাস নিতে, শ্বাস প্রশ্বাসে একটা প্রবলেম হয়, হুম সে কিন্তু বিশেষভাবে আমরা ট্রাকিওস্টমি বলে একটা প্রসিডিওর হয়, যেখানে আমরা এই গলার এখান দিয়ে টিউব ঢুকিয়ে ডিরেক্টলি যাতে ট্রাকিয়া দিয়ে মানে শ্বাসনালী দিয়ে পেশেন্ট ডিরেক্টলি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে সেটা আমরা করে দিয়ে থাকি। তো এটা দীর্ঘদিন মানে ইনিশিয়ালি আমরা হসপিটাল পিরিয়ডে আমরা চাই যে এটা বের করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বিশেষ ক্ষেত্রে যেসব পেশেন্টরা ধরুন কোনোভাবে অপারেশনের পর নিতে পারছেন না, সেক্ষেত্রে গলার শ্বাসনালী নিয়েও আমরা অনেক সময় বাড়িতে পাঠাই। কিছুদিন পর আমরা কিছুদিন ছাড়া ছাড়া পেশেন্টের রিভিউতে ডাকি, আমরা খুলে আবার চেষ্টা করি, দেখি যে পেশেন্ট মুখ দিয়ে নিতে পারছে কিনা, যদি নিতে পারে স্বাভাবিক হয় তখন আমরা সেই টিউবটা পার্মানেন্টলি বের করে দিই। আচ্ছা আচ্ছা হুম আচ্ছা, এবার আসি যে উম,
মানে বাচ্চা জন্মানোর পরে অনেক সময় তার মধ্যে দেখা যায় হুম যে ঠোঁটটা কাটা থাকে হুম 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 বা তালুতে অনেক সময় কাটা থাকে, যে হুম হুম ব্যাপারটা হুম আপনারা আরো ভালো ক্লিপ বুঝবেন ক্লিপ এই। ক্লিপ প্যালেট হ্যাঁ, বেসিক্যালি হ্যাঁ, এগুলোকে বলে, একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই ব্যাপারটা একটু যদি বলেন হ্যাঁ, তো এগুলোও কিন্তু আজকাল আমাদের ডোমেনের মধ্যেই পড়ে, ম্যাক্সিলোফেশিয়াল ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির মধ্যে। তো এগুলোও ইনিশিয়ালি যদি কারো এরকম ক্লিপ প্যালেট এরকম দেখা যায়, সেগুলো সার্জারিও কিন্তু একদম ওই অবস্থাতেই বাচ্চাদের কিন্তু আমরা করে ফেলতে পারি, ঠিক মানে আছে। একদমই সদ্যোজাত বাচ্চারই। হ্যাঁ, আমরা বেসিক্যালি একটু গ্রোথ পিরিয়ড আমরা লক্ষ্য করি যে আচ্ছা। কতটা বাড়ছে না কতটা থেমে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি যে পোস্টে হয়তো আমরা থেমে গেল, হুম সেই হুম অবস্থাতে আমরা হয়তো ওটা রিপেয়ার করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা। সেরকম ধরুন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, যেটা বলে ক্লিপ লিপ, অনেক সময় লিপটা কাটা থাকে, হুম হুম কিংবা প্যালেট বলি, প্যালেট মানে ওপরের তালুটা, তালুতে, সেটাও হ্যাঁ। অনেক সময় কাটা থাকে। তার জন্য কি হয়, অনেক সময় যে বাচ্চা যখন খেতে যাচ্ছে তখন মুখের খাবারটা নাকের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু তালুটা কাটা আছে বলে হুম নাকের হুম সাথে হুম কমিউনিকেশন হয়ে যাওয়ার হুম জন্য। হুম হুম। সেক্ষেত্রে আমাদের ওই ট্রিটমেন্টের থ্রু দিয়ে আস্তে আস্তে জায়গাটা ভরাট করে বন্ধ করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, হুম, এরপরে কি কোনো বাচ্চাটার কোনো মানে রেস্ট্রিকশনের ব্যাপার বা মানে তার ভবিষ্যতে আর কোনো সমস্যার আর এই কোনো ক্ষেত্রে ব্যাপার খুব নেই? একটা প্রবলেম দেখা যায় না, বেসিক্যালি বন্ধ হয়ে যাওয়ার পর আচ্ছা বাচ্চাটি আবার স্বাভাবিক পূর্ণ অবস্থা আবার ফিরে আসে, সেই নিয়ে আর কোনো সেরকম কমপ্লিকেসি দেখা যায় না। আচ্ছা হুম আচ্ছা, এবার যেটা জানবো যে এই ধরুন ম্যাক্সিলোফেশিয়াল মানে ওরাল অ্যান্ড হুম ম্যাক্সিলোফেশিয়াল যে সার্জারিটা হুম আপনারা হুম করেন, হুম এই ক্ষেত্রে অন্যান্য ওটির মতন মানে হুম হুম। অপারেশনের মতনই কি ওই প্রেশার সুগার এইগুলো মনিটরিং এর এগুলো ব্যাপার মনিটরিং করা দরকার করে? পড়ে, কারণ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অপারেশনগুলো অনেকটা বড় যায়, ঠিক আছে। ধরুন কোনো অপারেশনের মধ্যে কমপ্লিকেসি কোনো কারণে হতেই পারে, যে কোনো সার্জারির মধ্যে, হুম, সেক্ষেত্রে অপারেশন আমরা ভেবেছিলাম 5 ঘন্টায় শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো কারণে 6 থেকে 7 ঘন্টা লেগে যেতেই পারে, কমপ্লিকেশন হতেই পারে। সেই জন্য স্পেশালভাবে আমাদের তো ইউরিনারি ক্যাথেটার লাগানোই থাকে, যেখানে ইউরিন মনিটরিং করা হয়। হুম, সাথে ধরুন পুরোটাই আমাদের মনিটরিং করা নর্মাল যে কোনো বড় সার্জারির মতো, ঠিক আছে। যে বিপি বলুন কিংবা সিবিজি আমরা যে বলি ক্যাপিলারি সুগার যেটা আমরা বলি, ঠিক আছে, ব্লাড হুম, সুগার, সেটাও মনিটরিং করে থাকি, যে ওটির সময় অ্যাকচুয়ালি বাড়তে পারে অনেক সময়, কিংবা এই যেটা বললেন আমি ডায়াবেটিক পেশেন্ট কিংবা প্রেশারের পেশেন্ট, হুম। সেক্ষেত্রেও দেখা যায় ওটির সময় কিন্তু প্রেশারও বাড়তে পারে কিংবা এই ক্যাপিলারি ব্লাড সুগার লেভেলও কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। আচ্ছা সেগুলো আমরা পার অফ মানে কি ওটির টাইমে আমরা মনিটরিং করি, করে বিভিন্ন মানে অবভিয়াসলি পেশেন্টের বিপি কাফ লাগানো থাকে সেই সময়, তো আমরা সেই মনিটরের থ্রু দিয়ে দেখতে পারি যে পেশেন্টের বিপি কত যাচ্ছে, ঠিক আছে। যদি কোনো কারণে বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা ওষুধ চালিয়ে সেই বিপিটাকে আমরা কমাতেও পারি, সেটাও আমরা করি। কিংবা ধরুন কোনোভাবে সুগার বেড়ে যাচ্ছে অনেকটা পেশেন্টের, অপারেশন টাইমে অ্যাকচুয়ালি বাড়ে সুগার, ঠিক আছে, যে ওষুধগুলো আমরা দিই তার জন্য সুগার একটু বেড়ে যায় শরীর, আচ্ছা আচ্ছা যেটার জন্য মেটাবলিক রেসপন্সও চেঞ্জ হয় শরীরের মধ্যে। সেই সময় আমরা অনেক সময় ইনসুলিনও দিই পেশেন্টের মধ্যে, যাতে ইঞ্জেকশনের থ্রু দিয়ে যাতে গ্লুকোজ লেভেলটা ঠিকঠাক থাকে। তো এই জিনিসগুলো আমাদের কনসিডার করতে হয় অপারেশনের আগে। ধরুন থাইরয়েড বলুন, সুগার বলুন, প্রেশার বলুন, কিংবা কারোর কিডনির সমস্যা আছে, বা এছাড়া আরো বিভিন্ন সমস্যা, কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিন্তু, হুম সবকিছু কিন্তু কনসিডার করতে হয়। অনেক কার্ডিয়ার মধ্যে পেসমেকার লাগানো থাকে অনেক পেশেন্টের, সেক্ষেত্রে পেসমেকারের মোড চেঞ্জ করতে হয় আমাদেরকে ওটি করার সময়, আর ওটি আচ্ছা করার পর আবার সেই মোডটাকে চেঞ্জ করে ফেলতে হয়। তো ওটির সময় মোড আলাদা থাকে, ওটির পরে যখন পেশেন্টের নর্মাল অবস্থা ফিরে আসছে, জ্ঞান অজ্ঞান থেকে জ্ঞান অবস্থা আসছে, সেই সময় মোডটা আবার চেঞ্জ করতে হয়। তো এই আচ্ছা জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হয় কিন্তু ওটির সময়। নর্মাল যে কোনো বড় অপারেশনের মতোই এই অপারেশন, পুরো শরীরটাকে আমরা অজ্ঞান করে দিই। নর্মাল অনেক সময় যারা অর্থোপেডিক সার্জন স্পেশালিস্ট কিছু এরিয়ায় অবশ করে তারা কাজ করে, ঠিক আছে, স্পাইনাল বলুন, ব্রেকেল অ্যানেস্থেসিয়া বলুন, ঠিক পার্টিকুলারলি হাতটা অবশ করে দিল, পাটা হুম অবশ হুম করে দিল, হুম ওটা হুম হয়। হুম। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না, আমাদের কিন্তু পুরো শরীরই অজ্ঞান করে আমাদেরকে অপারেশনগুলো করতে হয়। মানে ফুল অ্যানেস্থেশিয়ায় ফুল দিতে হয়? অ্যানেস্থেসিয়া এবং প্রত্যেকটা ভাইটালস আমাদের ওটির টাইমে কিন্তু মনিটরিং করতে হয়, কোনটা বাড়ছে কমছে, কিন্তু এগুলো পেশেন্টের শরীরের উপর কিন্তু এফেক্ট করে অনেক সময়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হুম আর এই অ্যানেস্থেশিয়াটা তো যে কোনো মানে অপারেশনের ক্ষেত্রেই হয়ে থাকে, হুম তবুও হুম জিজ্ঞেস করছি, হুম হুম মানে এটা সেফ একদম, তাই তো? সেফ, হ্যাঁ। দেখুন এবারে অপারেশন করতে গেলে তো হ্যাঁ, অজ্ঞান মানে যেটা দরকার রুটিনলি সেটা দরকারি। মানে দরকারি। এখনো অবধি আমরা যে অপারেশন করি, ঠিক আছে, এখন অবধি কোনো অ্যানেস্থেসিয়ার জন্য কোনো কিছু কমপ্লিকেশন হয়েছে এখন অবধি সেরকম হয়নি। হ্যাঁ, হয়তো জ্ঞান ফেরানোর পর অনেক সময় পেশেন্ট অন্যভাবে মেটাবলিক কিছু চেঞ্জেস হয়, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম চেঞ্জেস হয়, ঠিক আছে, কিংবা ল্যাকটেট চেঞ্জেস হয়, বাইকার্বনেটের চেঞ্জেস হয়। এই চেঞ্জেস শরীরের কিন্তু কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা সেগুলো পরবর্তীকালে হ্যাঁ কারেকশন হ্যাঁ করি, ঠিক আছে। হ্যাঁ। আমরা বলি এবিজি, আচ্ছা আর্টেরিয়াল ব্লাড গ্যাস রিপোর্ট বলি, মানে আচ্ছা ওটির পরে আমরা করতে হয়, সেই করে দেখি আমরা যে পেশেন্টের মধ্যে সোডিয়াম পটাশিয়াম কিংবা বিভিন্ন ধরনের যে আয়নগুলো আছে সেগুলো কোনো চেঞ্জেস হচ্ছে কিনা, সেই চেঞ্জেসের উপর ডিপেন্ড করে কিন্তু পেশেন্টের মেটাবলিক রেসপন্স কিন্তু চেঞ্জ হয়।
আচ্ছা হুম আচ্ছা, এবার যেটা জিজ্ঞেস করব হুম যে ডেন্টাল ইমপ্ল্যান্ট হুম হুম যেটা হয়, হুম মানে কারোর ধরুন এমনি তার আগে থেকে ইমপ্ল্যান্ট করা ছিল না, খুলে পড়ে গেছে, হুম হারিয়ে গেছে, হুম হুম সেটাও কি আপনারা করে দেন? হ্যাঁ, ডেন্টাল ইমপ্ল্যান্টটাও কিন্তু আমাদের ফ্র্যাটার্নিটির মধ্যেই পড়ে, ঠিক আছে? আচ্ছা। ধরুন আগে যে কোনো বাঁধানো দাঁতের সিস্টেম ছিল, অনেক ধরনের আগে বাঁধানো হতো, খোলা পড়া ফিক্সড, ঠিক আছে? কিন্তু গ্র্যাজুয়ালি ডেন্টাল ইমপ্ল্যান্টটা দিয়ে কিন্তু সবাই একটু প্রোগ্রেস করছে, যে কারণ একটা পার্মানেন্ট সলিউশন, ঠিক আছে? দাঁতের একদম। মধ্যে জাস্ট একটা টাইটানিয়াম স্ক্রু লাগে, তার উপর ক্রাউন যেটা আমরা বলি বসিয়ে একটা কিন্তু পেশেন্টের আগের মতো হয়তো এস্থেটিক্যালি পেছনের দিকে দাঁত যেগুলো বলছে, কিন্তু ফাংশনালি সেগুলো কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। সেখানে র্যাদার ধরুন খোলা পড়া দাঁত, অনেকে সেটা ডিসকমফোর্ট ফিল করে যে একটা খোলা পড়া দাঁত পড়ছে, রাতে খুলে ফেলতে হচ্ছে, আবার সকালে পড়তে হচ্ছে। এটার জন্য কিন্তু পার্মানেন্ট সলিউশন এই ধরুন যেগুলো আমরা টাইটেনিয়াম বেসড ইমপ্ল্যান্ট যেগুলো বলছি, একদম ধরে নিন সহজ হতে স্ক্রু এর মতো দাঁতের মধ্যে বসে যাচ্ছে, মাড়িটা ফাঁকা মাড়িতে, তবে ক্রাউন বসে যাচ্ছে। এটা কিন্তু অনেক সময় একটা পার্মানেন্ট সলিউশন দিচ্ছে পেশেন্টের ক্ষেত্রে। তো মানে ইনিশিয়ালি এগুলোর দিকেই কিন্তু পেশেন্টরা একটু মানে প্রোগ্রেস করছে, হয়তো খরচাটা একটু বেশি, কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু এগুলো খুব ভালো, বেনিফিশিয়ালি ফর দ্য পেশেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসি একটু, আবার একটু মুখের উপর দিকে চলে আসি। হুম হুম সেটা হচ্ছে ধরুন মারামারি করলো হুম বা মুখ থুবড়ে পড়ে গেল, পড়ে গেল। যেভাবেই হোক, হুম চিক বোনের একটা ফ্র্যাকচার। ফ্র্যাকচার হুম হলো। হুম এবার চিক বোনটা আমাদের তো এমন জায়গা যার উপরেই রয়েছে আমাদের চোখ। হুম 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 তাহলে চিক বোনের হুম ফ্র্যাকচারটাকে যখন আপনারা ওটা আপনারা ট্রিটমেন্ট হুম করুন, হুম হুম অপারেশন করুন, হুম হুম। চোখটাকে তো বাঁচাতে হবে। চোখটা বাঁচিয়ে করতে হয়। এইটার প্রসিডিওরটা কি হয় একটু দেখুন যদি এগুলো বলেন। চিকবোনের ধরুন চোখের নিচে কারো ফ্র্যাকচার আছে, হ্যাঁ অনেক হ্যাঁ। জায়গায় ফ্র্যাকচার থাকতে পারে, ঠিক আছে? চোখের নিচে সাপোজ আপনি বলে চিকবোনের চোখের তলার ফ্র্যাকচার আছে, সেক্ষেত্রে অনেক কিন্তু আমরা বলি অ্যাপ্রোচেস আছে, মানে শুধু একটা না যে ওই একটা অ্যাপ্রোচই পার্টিকুলার। ধরুন চোখের তলায় এখানে একটা ইনফারবাটাল লিম অ্যাপ্রোচ আমরা বলি, হুম। কিংবা ধরুন সাবটার্সাল অ্যাপ্রোচ বলি, সাব কনজাংটাইভাল অ্যাপ্রোচ বলি, অনেক আচ্ছা ধরনের অ্যাপ্রোচ আছে, সাব সিলিয়ারি অ্যাপ্রোচ বলি, অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা। ওদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার উপর ডিপেন্ড করে, তার উপরে ছোট্ট যে আমরা ইনসিশন বা কাটা বলি, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা চোখের তলায় ঢুকতে পারি। তো সেই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের চোখ বাঁচিয়ে করতে হয়, এবং আমরা যারা করি সেগুলো আমাদের অলওয়েজ মাথাতেই থাকে, মানে স্পেশাল ইনস্ট্রুমেন্টও আছে চোখটাকে অল্প করে উপরের দিকে টেনে যাতে ওখানে আমরা প্লেটটা বসাতে পারি। এক্ষেত্রে কিন্তু শুধু যে বলুন চোখের তলায় অনেক সময় দেখা যায় চোখের ফ্লোর বলি, আমরা অরবিটাল হুম ফ্লোর বলি, হুম সেক্ষেত্রে অনেক কি হয়, যেটা চোখটা যার উপরে বসে আছে ফ্লোর অর দ্য অরবিট, মানে এই বোনটা, হুম হুম হুম। সেই ফ্লোরটাও অনেক সময় জোরে লাগলে ভেঙে নিচে পড়ে যায়, ঠিক আছে? নিচের তলায় যে হাড়টা হ্যাঁ আছে, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্টিকুলার ওরকম অরবিটাল মেশ বলি, সে মেশ বসিয়ে আবার যে চোখটা যে প্ল্যাটফর্মে ভাসছে বা ছিল, সেই মেশটা ক্রিয়েট করে তার উপরে কিন্তু আবার চোখের আইবলটা আমরা বসিয়ে দিই আবার। তো এটাও কিন্তু এক ধরনের সার্জারি যেটা আমরাই করি আর কি হুম বেসিক্যালি, ঠিক আছে? তো প্রত্যেকটারই অ্যাপ্রোচ, এই ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোচ আমরা করতে পারি। ধরুন এই চোখের তলায় একটা দাগ দিয়ে ঢুকতে পারি, বা চোখের ভেতরের কনজাংটাইভে দাগ দিয়ে ঢুকতে পারি, কিংবা একটা টার্সাল প্লেট আছে তার মধ্যে টার্সাল প্লেটের মধ্যে দাগ দিয়ে ঢুকতে পারি, সব কিন্তু আমরা করতে পারি, সব কিন্তু চোখ বাঁচিয়েই করা হয়। এছাড়া ধরে নিন আর একটু আমি যদি আসি, হুম। ওপরের চোয়ালে আরো কিছু ফ্র্যাকচার হয় যেগুলো কিন্তু আমরা অনেক সময় মুখের ভেতর দিয়ে করতে পারি, ঠিক আছে? তাহলে আচ্ছা। পেশেন্টের এস্থেটিক ওয়াইজ কোনো প্রবলেম হতে পারে না। অনেক সময় নিচের চোয়ালে ফ্র্যাকচার ধরুন খুব গ্রসলি ভেঙে গেছে, ঠিক আছে, অনেকটা 3-4 টুকরো হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো আমরা বাইরে নিচ দিয়ে ঢুকতে পারি সেই অ্যাপ্রোচের থ্রু দিয়ে। কিন্তু অনেক সময় ছোট ফ্র্যাকচার আছে, ছোট আনডিসপ্লেস ফ্র্যাকচার বলি ধরুন, কিংবা মাইল্ডলি ডিসপ্লেস ফ্র্যাকচার, সে কিন্তু আমরা এখানে মুখের ভেতর দিয়েও কিন্তু আমরা অ্যাকচুয়ালি ঢুকতে পারি পেশেন্টের। সেক্ষেত্রে কিন্তু এস্থেটিক্যালি প্লেজার কি হলো, বাইরে থেকে কোনো ক্ষতচিহ্ন বা দাগ কিন্তু পেশেন্টের রইলো না এস্থেটিক্যালি, ঠিক আছে? স্পেশালি ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে অনেকে এস্থেটিকটা ওনাদের কাছে ভ্যালুয়েবল, সেক্ষেত্রে ফিমেল পেশেন্টের ক্রাইটেরিয়া ওয়াইজ আমরা কিন্তু সেই সব ক্ষেত্রে মুখের ভেতর দিয়ে আমরা অপারেশনটা করতে পারি। কিংবা ধরুন ওপরের চোল যেটা আমরা ম্যাক্সিলা বলছিলাম, ম্যাক্সিলো ফেশিয়াল ম্যাক্সিলা যেটা, সেটাও কিন্তু আমরা মুখের ভেতর দিয়ে অনেক সময় করতে পারি, ঠিক আছে? সেটা মুখের ডান দিকে হোক বাঁ দিকে হোক, মুখের ভেতর দিয়ে একটা আমরা দাগ দিয়ে সেটা ভেতরে ঢুকে গিয়ে আমরা ওখানে প্লেটিং করি বেসিক্যালি, ঠিক আছে? এছাড়া ধরুন নাকের ফ্র্যাকচারটা আসছে, সেটাও কিন্তু আমাদের ডোমেনের মধ্যে পড়ছে, সেটাকে দু ক্ষেত্রেই হতে পারে। এক যদি খুব গ্রসলি যেটা বললাম আনডিসপ্লেস না থাকে, সেখানে নাকে বিভিন্ন ফর্সেপস হয়, সেগুলো আমরা অজ্ঞান করি, নাকের হাড়টাকে উপরের দিকে তুলে আমরা কিন্তু ওটা আবার পুরোনো স্থানে আবার কিন্তু ফিরিয়ে আনতে পারি নাকের ফ্র্যাকচারটাকে। কিংবা অনেক সময় দরকার হয় ওপেন করে করতে হয়, সেটাও কিন্তু আমরা বাইরে থেকে ওপেন করে নাকে বিভিন্ন যে অংশগুলো ভেঙে গেছে সেগুলো কিন্তু প্লেটিং করে আমরা রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর লো লেভেল লেজার ট্রিটমেন্ট, হুম। এইটা এখন খুব শোনা যাচ্ছে, এইটা আপনারা কখন কিভাবে ইউজ করছেন? অনেক সময় দেখা যায় যে আমাদের থার্ড মোলার সার্জারি, ধরুন আক্কেল দাঁতের সার্জারি যেটা পড়ছে,
তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পেশেন্টের অনেক সময় ইয়ে থাকে যে না আমরা বেসিক্যালি স্ক্যালপেল বা ব্লেডের থ্রু দিয়ে ভেতরে আমরা কেটে ঢুকিয়ে আর কি, যে মাড়িটাকে কাটতে হয় অনেক সময়। তো সেক্ষেত্রে দেখেন অনেক পেশেন্টের ডিমান্ড থাকে যে না আমি ওটা লেজারের থ্রু দিয়ে করতে চাই, লো লেভেল লেজার যেটা আপনি বললেন। তো সেক্ষেত্রে কি হয়, ব্লিডিং বা রক্ত বেরোনোর চান্সটা একটু অ্যাকচুয়ালি কমে যায়, ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় লেজার দিয়ে ওই জায়গাটাকে ফ্ল্যাপটাকে তুলি বা মাড়িটাকে তুলি দিয়ে আমরা আক্কেল দাঁতের সার্জারিটা করতে পারি। এছাড়া অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টের থাকে যে মুখের ভেতরে ধরুন কোনো ঘা বা লিশান হয়েছে, ঠিক আছে, বারবার সারছে না কোনোভাবে পেশেন্টের, বিভিন্ন বিনাইন বা প্রি ম্যালিগনেন্ট স্টেজ বলি এগুলো, বেসিক্যালি ম্যালিগনেন্ট স্টেজে ক্যান্সার চলে এলো, প্রি ম্যালিগনেন্ট স্টেজেও আমাদের কিছু ডিজিজেস থাকে, ঠিক আছে। সেসব ডিজিজে বারবার পেশেন্টের মুখে আসছে, কমে যাচ্ছে, আবার আসছে, পেশেন্টের জ্বালা করছে, এরকম প্রবলেম হচ্ছে, সেই সব ক্ষেত্রে যদি বায়োপসি করা দরকার হয় অ্যাকচুয়ালি পেশেন্টের মুখে কি হয়েছে সেটা আমায় জানতে হবে। একদম। সেটা তো পেশেন্ট বললো হয়তো যে আমি ব্লেডের থ্রু দিয়ে করতে চাই না, কারণ আমার একটু ভয় লাগে ব্লেডের প্রতি, একটু রক্তটাও বেশি বেরোয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় কোথায় লেজারের থ্রু দিয়ে ওই জায়গাটাকে কেটে আমরা বায়োপসির জন্য পাঠাতে পারি, এটাও কিন্তু লেজার দিয়ে আজকাল পসিবল হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এইটা ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানবো এবার, যে ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল এর আন্ডারে একটা জিনিস খুব কমন শোনা যায়, সেটা হচ্ছে এই টিএম জয়েন্ট। টিএম জয়েন্ট, হ্যাঁ একদম। এইটা একটু বলুন। টিএম জয়েন্ট যদি আমি বড় করে বলি তার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, ঠিক আছে। এটা বিভিন্ন ডিসঅর্ডার্স পাওয়া যায়, এটাকে বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার্স। তো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্টের আজকাল ম্যাক্সিমাম আমরা দেখতে পাই 18 থেকে 25 বছর বয়সের যারা ছেলে মেয়ে যারা দেখা যাচ্ছে পেশেন্টরাই এরকম আমরা পাই আর কি। বিভিন্ন ধরনের অ্যাংজাইটির জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রচন্ড অ্যাংজাইটি লাইফে, সেই ক্ষেত্রে পেশেন্টের টিএম জয়েন্টের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন কারণ আছে, মানে আমরা যদি লিটারেচার ওয়াইজ যে টিএম জয়েন্ট প্রবলেম প্রচুর কারণ দেখা যায়, ঠিক আছে। কারণ ধরুন হয়তো বাইট চেঞ্জ হচ্ছে দীর্ঘদিন, ধরুন মুখে কিছু দাঁত নেই, একটা বাইট চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন তিনি দাঁত বাঁধাননি, মুখের দাঁতের বাইট বা অক্লুশন চেঞ্জ হয়ে যায়, তার জন্য কি হচ্ছে একদিকে জয়েন্টের প্রেশার কম পড়ছে, একদিকে জয়েন্টের প্রেশার বেড়ে যাচ্ছে, যেদিকে প্রেশার বেশি বেড়ে যাচ্ছে সেই দিকে পেশেন্টের ব্যথা শুরু হলো। কিংবা মুখ ওপেনিং এ একটা প্রবলেম হয়, অনেক সময় আমরা অনেক সময় বলি পেশেন্টকে যে আমরা যখন দেখতে পাচ্ছি নিজের চোখে যে পেশেন্টের একটা মিড লাইনে একটা দাঁতের মুখ মানে মুখে একটা ক্লোজিং হয়, মানে একদম সোজা হয়ে এসে এরকম বন্ধ হচ্ছে। অনেক সময় প্রবলেমের জন্য দেখা যায় আমরা পেশেন্টকে অনেক সময় বলি আপনি বাড়ি থেকে আয়নায় দেখবেন আপনার চোয়ালটা কিন্তু সোজাসুজি বন্ধ হচ্ছে না, একটু বেঁকে বন্ধ হচ্ছে। তো যে দেখা যায় যেদিকে প্রবলেম হচ্ছে সেই দিকে জয়েন্টটা অপোজিট দিকে ঠেলে দিচ্ছে বলে পেশেন্টের চোয়ালের যে ক্লোজিংটা নিচের চোয়ালে সেটা কিন্তু একটা স্ট্রেট লাইনে হয় না, একটু বেঁকে হয়। তো সেক্ষেত্রেও কিন্তু চোয়ালের টিএম জয়েন্টের প্রবলেম দেখা যাচ্ছে। এছাড়া টিএম জয়েন্ট রিলেটেড অনেকগুলো মাসেল ওখানে লেগে থাকে মানে জয়েন্টের মধ্যে, সেই মাসেলের অনেক সময় পেন দেখা যায়, সেই মাসেলের পেনটাও কিন্তু টিএম জয়েন্টের পেনের মধ্যে আছে। অনেক সময় পড়লে পেশেন্টরা যে ডাক্তারবাবু আমাদের কানের সামনে প্রচন্ড ব্যথা করছে, অনেক আমরা ইএনটি ডক্টরকে দেখিয়েছি, মেডিকেল ফ্র্যাটার্নিটি, কিন্তু ওনারা বলেছেন যে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনকে দেখান, এটা আপনার টিএম জয়েন্টের প্রবলেম হচ্ছে। তো সেই কানের থেকে টিএম জয়েন্ট চলে এসছে। তো সেই কানের সামনে একটা ক্লিকিং সাউন্ড অনেক সময় দেখা যায়, কটকট করে আওয়াজ হচ্ছে মুখ বন্ধ করতে গেলে, সেটাও কিন্তু টিএম জয়েন্টের প্রবলেম। তো এই টিএম জয়েন্ট কিন্তু প্রচন্ড একটা প্রথমে কনজারভেটিভ যেটা মানে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট থেকে শুরু করে সার্জিক্যাল ট্রিটমেন্ট অবধি কিন্তু এটা একটা লম্বা প্রসিডিওর থাকে। বিভিন্ন ট্রিটমেন্ট করে করে আমাদের পেশেন্টকে এগোতে হয় কোনটা অ্যাকচুয়ালি পেশেন্টের কিন্তু প্রবলেমটা সারছে গিয়ে। ইনিশিয়ালি আমরা ওষুধ দিয়ে শুরু করি, যেগুলো মাসেল রিল্যাক্সেশন বলুন, ওই জায়গায় কাজ করছে, মাসেলগুলো রিল্যাক্স করাচ্ছে, তার জন্য টিএম জয়েন্টের পেনটা একটু রিলিফ করছে, হয়তো সেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পেশেন্টের আলটিমেটলি পেনটা চলেও গেল। অনেক সময় অক্লুজাল থেরাপি করতে হয়, মানে কি দাঁতের বাইটের অনেক সময় চেঞ্জেস হয়ে যায়, সেই বাইট চেঞ্জিং অনেক অ্যাপ্লায়েন্সেস থাকে আমরা মুখের মধ্যে পরিয়ে দিই, যার জন্য পেশেন্টের আস্তে আস্তে জয়েন্টগুলো রিল্যাক্স হতে পারে। রিল্যাক্স হওয়ার জন্য আস্তে আস্তে টিএম জয়েন্টের প্রবলেমটা চেঞ্জেস হতে থাকে। এরপরে আমরা একটা আসতে পারি সেমি সার্জিক্যাল বা সেমি কনজারভেটিভ প্রসিডিউর, সেটা হলো টিএম জয়েন্ট আর্থোসেন্টেসিস বলে। অনেক সময় শুনুন অনেক জয়েন্টে আর্থোসেন্টেসিস হয়, মানে ধরুন আপনার নি জয়েন্টের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে ওই ফ্লুইডটা যেটা থাকে লুব্রিকেটিং ফ্লুইডটা অনেক সময় কমে যায়, সেজন্য আর্থোসেন্টেসিস করতে হয় জায়গাটা লুব্রিকেশনটা বাড়ানোর জন্য। টিএম জয়েন্টের ক্ষেত্রেও তাই, কিন্তু দুটো জয়েন্টে আমার যখন লুব্রিকেশনটা কমে যাচ্ছে ধীরে ধীরে, তখন কি দুটো হাড়ের মধ্যে ঘষা লাগা শুরু হয়, সেই ঘষা লাগার জন্যই কিন্তু ওখানে ক্লিকিং একটা কটকট করে আওয়াজ শুরু হতে শুরু করে, ঠিক আছে। সেই জয়েন্টের লুব্রিকেশনটা বাড়ানোর জন্য অনেক সময় আমরা কিন্তু বাইরে থেকে ওই জয়েন্টটা আমরা ফ্লাশ করি বিভিন্ন ওষুধ ড্রাগস দিয়ে, ঠিক আছে। কোনো পেন রিলিফিং মেডিকেশন হলো কিংবা কোনো স্টেরয়েড হলো, ঠিক আছে, বিভিন্ন ধরনের ওষুধ আমাদের আছে, ওয়াইড রেঞ্জের ওষুধ আছে, সেগুলো দিয়ে আমরা জায়গাটা ফ্লাশ করি। ফ্লাশ করার জন্য পেশেন্টে দেখা যায় হয়তো ওই পেশেন্টটা আলটিমেট রিলিফ পেয়ে গেল জাস্ট ফর লুব্রিকেটিং দ্যাট জয়েন্ট, ঠিক আছে। এরপরেও যদি দীর্ঘদিন ধরে পেশেন্ট বারবার বলে আসছে না আবার আমার প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পার্মানেন্টলি জয়েন্টটা রিমুভও করতে হয় অনেক সময় টিএম জয়েন্টটা।
রিমুভ করে আমরা আর্টিফিশিয়াল প্রসেসও কিন্তু সেই জয়েন্টে লাগাতে পারি। এইটা হচ্ছে আপ টু রেঞ্জ অফ ট্রিটমেন্টস অফ টিএম জয়েন্ট প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার যেটা জানবো যে ধরুন যে কোনো ধরনেরই আপনাদের ওরাল বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির পরে একটা ইনফেকশনের ভয় থাকতে পারে, হুম 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 তাই তো? তো সেই জন্য সেটাকে অ্যাভয়েড করার জন্য হুম যে হুম পেশেন্ট হুম। সে কি কি করবে আর কি কি করবে না, এরকম যদি কিছু বলে দেন। দেখুন, অপারেশনের পরে তো অ্যাকচুয়ালি আমাদের হসপিটাল স্টে একদিন কি দুদিন পেশেন্টকে রাখতেই হয়, যখন যেখানে আমরা ধমনী আইভি ফ্লুইডস আমরা চালাই আর কি, মানে চ্যানেলের থ্রু দিয়ে, যেখানে মুখের ওষুধ আমরা একটু কমই দিতে চাই, যাতে হসপিটালে থাকলে সেই ধমনীর থ্রু দিয়ে ওষুধগুলো গেলে পেশেন্টের সিস্টেমিকের ওপরে ভালো অ্যাকশন করতে পারে, রাদার দেন মুখ দিয়ে যখন আমরা ট্যাবলেট খাওয়াচ্ছি সেই ওষুধের থ্রু দিয়ে। তো আফটার পোস্ট ডিসচার্জ ধরুন এক দুদিন পেশেন্ট অপারেশনের পরে থাকলো, কিংবা ধরুন আমি যদি আরেকটু বড় ব্যাপারে আসছি যে ওরাল ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু 4 থেকে 5 দিন কিন্তু হসপিটাল স্টে ম্যান্ডেটরি রাখতেই হয় সেক্ষেত্রে, কারণ বাড়িতে ছেড়ে দিলে সেখানে কিন্তু ইনফেকশনের চান্স যেটা বললাম সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, আমরা বুঝতে পারি না কে কোথায় কি কোন পরিবেশে পেশেন্টকে থাকছে। ঠিক আছে, হয়তো তার পেশেন্টের থাকার পরিবেশটা হাইজেনিক না, কতটা হাইজেনিসিটি মেনটেন করে থাকছে সেটা আমরা বুঝতে পারছি না। এছাড়া আমাদের নাকের থ্রু দিয়ে খাওয়ার যেগুলো প্রসিডিউর তো ওরাল ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে থাকতেই থাকে। এছাড়া সিস টিউমারের ক্ষেত্রে আমরা অনেক সময় নাক দিয়ে খাওয়ানো থাকি, 1-2 দিন রেখে দিই যাতে মুখের মধ্যে সেলাইগুলো শুকিয়ে যাওয়ার সময় পায়। তো সেক্ষেত্রে পোস্ট অপারেটিভ 2-3 দিন পর বা ওরাল ক্যান্সারকে 4-5 দিন পর ছেড়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়মিত ভাবে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিসের মধ্যে কিন্তু থাকতে হয়, অন্তত 5 থেকে 10 দিন কিন্তু পেশেন্টকে ওষুধ খেয়ে চলতে হয়। তারপরে আমরা 1 থেকে 1 সপ্তাহ কিংবা 10 দিন পর পেশেন্টকে আমরা ফলো আপে ডাকি, তখন আমরা দিই কোনো ধরনের ইনফেকশন। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় সেরকম কোনো ইনফেকশন পেশেন্ট যদি প্রপারলি আমাদের কথা বা ওষুধ মেনটেন করে থাকতে পারেন, কোনো পেশেন্টের অ্যাজ সাচ এখন অব্দি কোনো প্রবলেম নিয়ে আসেননি, যেরকম পোস্ট অপারেটিভলি ছাড়ার পর ওই জায়গাটা আবার রিজনাল কোনো ইনফেকশন নিয়ে পেশেন্ট এসেছে। ঠিক আছে, একটা ক্ষেত্রে আমি বলে রাখতে পারি যেটা দেখা যায় আমাদের ক্ষেত্রে অনেক সময় ফ্র্যাকচার পেশেন্টদের ক্ষেত্রে মেনলি আমরা বেসিক্যালি টাইটেনিয়াম প্লেট ইউজ করি, যেখানে আমরা প্লেট ধরুন বসে নিচের চোয়াল ওপরের চোয়াল চোখ বা কিংবা যেটা বলেন চোখের নিচে যেখানে আমরা টাইটেনিয়াম প্লেট বসাই। এই ক্ষেত্রে কিন্তু একটা ইনফেকশনের চান্স, মানে যেহেতু প্লেট এটা ফরেন বডি শরীরের মধ্যে লাগাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে শরীর থেকে নিয়ে নেয় ফরেন বডি, অনেক সময় টাইটেনিয়াম প্লেট যেহেতু। কিন্তু অনেক সময় দেখা যায় ফিউচারিস্টিক তাও 3 বছর 4 বছর পর ওই প্লেট থেকে অনেক সময় ইনফেকশন হতে পারে, টাইটানিয়াম প্লেট ইনফেকশন বলি। সে প্লেট ইনফেকশনের জন্য কিন্তু ওখানে বারবার ধরো একটা পুঁজের মতো একটা রস বেরোতে থাকে শুরু করে, যেখানে আমরা প্লেটটা লাগাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেই জায়গায় প্লেটটা কিন্তু আমাদের আবার অপারেশন করে প্লেটটা আমাদের বার করে দিতে হয়। কিন্তু এর চান্স খুবই কম, মানে হয়তো 100 জনের মধ্যে 1 জন কি 2 জনের মধ্যে দেখা যায়, বাকি 98 থেকে 99% ক্ষেত্রে পেশেন্টের শরীরে কিন্তু ওই ইমপ্লান্ট কিন্তু পুরোপুরিভাবে নিয়ে নেয়, কোনো পরবর্তীকালে সেই পেশেন্টকে ওই প্রবলেম নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো। আচ্ছা, এবার তো আমাদের আলোচনার মোটামুটি আমরা শেষের দিকেই এসে গেছি। এবার আপনার কাছ থেকে কিছু টিপস জানতে চাইবো, যেগুলো হচ্ছে যে আমাদের মানে সবার মুখ, মানে মুখগহ্বর যেটা বলি, ওরাল ক্যাভিটি এবং ওভারঅল মুখমণ্ডলের সুস্থতার মানে ঠিক রাখার জন্য আর কি। হ্যাঁ, তো অবভিয়াসলি দেখুন, মুখগহ্বর ঠিক রাখার জন্য এবারে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে অরিজিন কিন্তু কিছুটা পার্শিয়ালি, ধরুন ক্যান্সার বলুন, সিস্ট বলুন, টিউমার বলুন, প্রত্যেকটাই টুকটাক অরিজিন কিন্তু সেই দাঁতের গোড়াটা থেকেই হয়ে যায়। তো দীর্ঘদিন ধরে ধরুন আপনার ডেন্টাল কোনো ইনফেকশন হচ্ছে, ঠিক আছে, তো ডেন্টাল ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে ইনিশিয়ালি একটা স্পেস ইনফেকশন বলে টার্মস আছে। ঠিক আছে, স্পেস ইনফেকশন মানে কি, মুখের মধ্যে বিভিন্ন স্পেস আছে, জায়গা মানে ঘেরা জায়গা আছে যার মধ্যে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। তো দাঁতের কিন্তু তাদের সাথে ডিরেক্ট লিঙ্ক থাকে। ঠিক আছে, যেমন গালের পাশে এই জায়গাটা আমরা বলি বাক্কাল স্পেস বলি, কিংবা এই চোয়ালের তলাটাকে আমরা সাবম্যান্ডিবুলার স্পেস বলি। ঠিক আছে, এই জায়গাটা আমরা সাবলিঙ্গুয়াল স্পেস বলি, এই পেছনটাকে বলি প্যারোটিড স্পেস, মানে বিভিন্ন জায়গা ওয়াইজ বিভিন্ন নাম করা আছে। সেই স্পেসের সাথে কিন্তু এইসব দাঁতের কিন্তু ডিরেক্ট লিঙ্ক আপ থাকে দীর্ঘদিন ধরে, কিংবা দেখা যায় মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট, ধরুন যেটা বলছেন ডায়াবেটিক পেশেন্ট, যাদের বডি ইমিউনিটি প্রচন্ড কমে গেছে কোনোভাবে, বয়স্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় ওই ছোট্ট ইনফেকশন থেকে গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে কিন্তু একটা বড় স্পেস ইনফেকশনের দিকে যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কি দেখতে পাই আমরা, মুখটা ফুলে গেছে, অনেক সময় পেশেন্টরা আছে আমার কাছে মুখ ফুলে গেছে হঠাৎ করে, মুখটা খুলতে পারছি না, তার জন্য কেন মুখটা খুলতে পারে, মাসেল স্প্যাজম, মাসেলের মধ্যেই ইনফেকশনটা ছড়িয়ে গেছে বলে পেশেন্ট মুখ খুলতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই স্পেস ইনফেকশনে পুঁজ জমে যায়, সেই পুঁজটাও কিন্তু দাঁত তোলার সাথে কিন্তু সেই পুঁজটাকেও বার করে দিতে হয়। ঠিক আছে, এইটা একটা ফার্স্ট আমি বললাম। সেকেন্ড, যদি আরো টিপস চান যে দীর্ঘদিন ধরে মুখের মধ্যে যদি কোনো ঘা
যেটা আপনাকে বললাম 3 সপ্তাহের বেশি যদি কোনো ঘা পারসিস্টেন্টলি রয়ে আছে, কোনোভাবে ওষুধ বা মলম দিয়ে কোনোভাবেই কমছে না, অবভিয়াসলি কিন্তু একজন লোকাল কোনো ডেন্টিস্ট কিংবা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে কিন্তু গিয়ে কনসাল্ট করা উচিত। যদি তিনি সেটা বায়োপসি করেন, সে বায়োপসি করে যদি কোনো নেগেটিভ কিছু রেজাল্ট বেরোয়, মানে খারাপ কিছু রেজাল্ট বেরোয়, সে কিন্তু অবভিয়াসলি ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে আসতে হবে, সেটা ট্রিটমেন্টটা কিন্তু ফার্দার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। কারণ সেই 3 সপ্তাহ ধরে ঘা থামেনি বলে যদি বায়োপসিতে সেরকম রিপোর্ট আসে, সেটা কিন্তু অবভিয়াসলি একটা ম্যালিগনেন্সির টার্ন ওভার নিয়ে নিয়েছে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু এছাড়া অনেক সময় আমাদের কাছে জিভের ক্যান্সারের যে পেশেন্টগুলো আসে, একটা ধরুন মানে যেটা আমি বলেছিলাম, পান, বিড়ি, গুটখা, খৈনি, সিগারেট, অ্যালকোহল, এগুলো থেকে একটা চান্স থেকেই যায়। এছাড়াও কিন্তু দেখবেন দীর্ঘদিন ধরে কোনো দাঁতের মধ্যে শার্প টিথ, যেটা আমরা বলি ধারালো দাঁত অনেকদিন ধরে আছে মানুষের, মানে দাঁত ক্ষয়ে 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 শার্প হয়ে গেছে, সেই সময় কি থেকে দেখা যায় জিভের মধ্যে দীর্ঘদিন ধরে একটা আঘাত কিন্তু লেগেই যাচ্ছে সাইডে। তার জন্য কি হচ্ছে, ওই ঘাটা ইনিশিয়ালি ছোট থাকছে, আবার উনি মলম লাগাচ্ছেন, আবার কমে যাচ্ছে, আবার ঘাতে ঘা আবার ধাক্কা লাগছে, ঘাটা আস্তে আস্তে কিন্তু ওই দেখা যাচ্ছে 3 সপ্তাহ 4 সপ্তাহ আর পেশেন্টটা কমতে চাইছে না, মানে ওটা ম্যালিগনেন্ট ট্রান্সফর্ম হয়ে গেছে। তো সেক্ষেত্রেও কিন্তু এগুলো মাথায় রাখতে হবে যে মুখের মধ্যে কোনো শার্প টুথ বা ধারালো দাঁত যেন কোনোভাবে না থাকে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় পেছনের থার্ড মোলার যেগুলো ঠিকঠাক ভাবে বেরোতে পারে না, একা বাঁকা হয়ে বেরোয়। অনেক সময় পেছনের গালটা কি হয়, গালটা যদি একটু মোটা হয় তখন ট্র্যাপ হয়। ট্র্যাপ মানে কি, দুটো দাঁতের মাঝখানে গিয়ে আটকে যায়। সে দীর্ঘদিন ধরে চিক বাইট হচ্ছে, কিন্তু উনি অতটা গ্রাহ্য করছেন না, কিন্তু ওটাই অ্যাকচুয়ালি আস্তে আস্তে কিন্তু টার্ন ওভার নিয়ে নিচ্ছে টুয়ার্ডস ম্যালিগনেন্সি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। মানে এক যে দীর্ঘদিন ধরে কোনো দাঁতের মধ্যে ইনফেকশন রয়ে যাচ্ছে, আপনি ওষুধ খেয়ে কমিয়ে দিচ্ছেন, কোনোভাবে সেটা কিন্তু ওই স্পেস ইনফেকশনের দিকে চলে যেতে পারে, ইনফেকশন হয়ে, কিংবা যদি ম্যালিগনেন্সি বলেন, সে কিন্তু ম্যালিগনেন্সির দিকে এভাবে দীর্ঘদিন ধরে বাইট পড়ছে, কিংবা এই ধরনের তামাক জাতীয় দ্রব্য সেবন করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ম্যালিগনেন্সির দিকে যেতে পারে। আচ্ছা আচ্ছা। তার মানে একটা জিনিস সেটা বোঝা যাচ্ছে যে খানিকটা আর কি নিজেদের শরীর নিয়ে বা হ্যাঁ, এই ক্ষেত্রে মুখমণ্ডল নিয়ে মুখমণ্ডল, বা হ্যাঁ মুখগহ্বর নিয়ে হ্যাঁ সচেতন সচেতন থাকতে হবে থাকতে হবে। কিছু। আর একটা আমি হ্যাঁ একটু বলে দিচ্ছি, একদম। আর একটা হচ্ছে ধরে নিন এই যে আমাদের চোয়ালের ফ্র্যাকচার বা জ ফ্র্যাকচার, হ্যাঁ হ্যাঁ এগুলো তো একটা বললাম ইন্টারপার্সোনাল ভায়োলেন্সের মধ্যে থ্রু দিয়ে আসে, সেক্ষেত্রে কারোর কিছু হায় থাকছে না। এছাড়া যেটা এখন প্রত্যেক ক্ষেত্রেই বলা হচ্ছে, রাস্তার মধ্যে অন্তত হেলমেট পরে, যাতে বিভিন্ন ধরনের মানে এত ট্রাফিক রুলসও চলে এসছে, তাও অনেকে দেখা যায় যে অনেকে এটা মানেন না। ঠিক আছে, তো র্যাশ ড্রাইভিং করতে গিয়ে কিংবা অ্যালকোহল খেয়ে ড্রাইভিং করতে গিয়ে কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বাইক চালায়, সে কিন্তু হেলমেট ছাড়া চালানোর জন্য কিন্তু এই ফ্র্যাকচারগুলো কিন্তু মানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে 99% ক্ষেত্রে। তো এইগুলো কিন্তু একটু রোড সেফটি, মানে আমরা প্রতি বছর আমাদের ম্যাক্সিলোফেশিয়াল ডে সেলিব্রেশন করি, সেখানে আমরা বলেই থাকি যে রোড সেফটি অ্যাওয়ারনেসটা কিন্তু খুবই দরকার, মানে যাতে অন্তত হেলমেট পরে মানে চালাক, যাতে অন্তত এই ফ্র্যাকচার গুলো থেকে উনি অন্তত বাঁচতে পারবেন। হ্যাঁ, এই ফ্র্যাকচারের মেইন উৎস কিন্তু এটাই, যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ না মানে নিজেদের মধ্যে মারামারি করেও হয়, ওটা তো হয়, ওটা তো বাড়ির মধ্যে, কিংবা ধরুন এই পার্টি পলিটিক্স, ওগুলো তো আছেই, সেগুলো হয় ভোটের ঠিক আগেই ধরুন এগুলো বেড়ে যায়, আর হ্যাঁ ওগুলো চলে আর কি। যাই হোক, আর আমরা এগুলো নিয়ে বলবো হ্যাঁ না, হ্যাঁ 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 তারপরে আমাদের উপর অনেকে রাগ হ্যাঁ করবেন আর কি। আচ্ছা ডাক্তারবাবু, আপনার আমার এই পডকাস্টে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার থ্যাংক সঙ্গে ইউ ফর আমাদের ইনভাইটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আর বন্ধুরা, আপনারা তাহলে শুনলেন ডাক্তারবাবুর কাছ থেকে যে কি কি সমস্যা মুখমণ্ডল, মুখগহ্বর বা চোয়ালে হতে পারে, এবং যদি হয়ে থাকে তার সমাধানই কি বা কি কি রয়েছে। আর আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা যদি আর সেই ক্ষেত্রে যদি ডাক্তারবাবুর সঙ্গে বিশেষত যোগাযোগ করতে চান, তাহলে আপনারা কিভাবে যোগাযোগ করবেন সেটা ডাক্তারবাবু নিজেই বলে দিন। স্যার, আপনি একটু বলে দিন। আমাকে আমার নাম্বার ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা। আমার নাম্বারটা স্ক্রিনে আমরা শো দিয়ে করে দেবো। দেবো। ঠিক আছে, এছাড়া আমার বিজনেস প্রোফাইল আছে গুগলে, সেখানে গিয়ে আমি সার্চ করতে পারেন, বা ওখান থেকেও ডিরেক্ট আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভায়া হোয়াটসঅ্যাপ, কিংবা ডিরেক্ট কল করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে ওকে। তাহলে শুনে নিলেন, ডাক্তারবাবুর পরামর্শ শুনে যদি মনে হয় ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন আছে, তার যাবতীয় ডিটেল আমরাও দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। আর আমাদের আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে স্বাস্থ্য সংবাদের আগামী পর্বে। আজকের মতন আসি, নমস্কার।